আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা আলোচনা করব স্টাইল ট্যাগ নিয়ে। স্টাইল ট্যাগ কি, কিভাবে কাজ করে এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রতিটি কাজ আমি আপনাদেরকে উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করি আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, স্টাইল ট্যাগ নিয়ে আপনার আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা অলরেডি স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। স্টাইল অ্যাট্রিবিউট এবং স্টাইল ট্যাগ কিন্তু এক জিনিস না। স্টাইল অ্যাট্রিবিউট এবং স্টাইল ট্যাগের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে, সে বিষয়টা নিয়ে এই ভিডিওতে এক্সপ্লেইন করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনার ভিডিওর নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা যখনই আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। প্রথমে আমরা এখানে দেখুন একটা ফোল্ডার তৈরি করে রেখেছি ওয়েব ডিজাইন নামে, এবং এর ভিতরে আমরা index.html নামে একটা ফাইল তৈরি করেছি এবং এই ফাইলটিকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করে রেখেছি। এখানে HTML এর যে মার্কআপটা আছে, বেসিক মার্কআপটা এখানে লেখা আছে এবং এখানেই আজকে আমরা কাজগুলো করব এবং এখান থেকে আমরা এই ফাইলটিকে ওপেন করে নিয়েছি। এই ফাইলের মধ্যে আমরা এর আউটপুটটা দেখব। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা আমাদের কোড এডিটরের মধ্যে গিয়ে আমরা যে কোনো একটা ট্যাগ লিখব। ধরুন আমরা এখানে একটা লরেমের 5টি ওয়ার্ড নিচ্ছি। এই ওয়ার্ডটি এখানে যে সেন্টেন্সটা নিলাম, এখানে প্রথমে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। প্রথমে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব, আস্তে আস্তে স্টাইল ট্যাগে কনভার্ট হব আমরা এখান থেকে। প্রথমে আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। এখানে স্টাইল, তারপর আমাদেরকে একটা সমান সমান দিতে হবে। সমান সমান দেওয়ার পর আমরা এখানে একটা কোটেশন দিয়ে দিব। এই কোটেশনের ভিতরে আমরা যেই সকল সিএসএসগুলো লিখবো, যে সকল স্টাইলগুলো লিখবো, সেগুলো কিন্তু আমাদের এই যে এখান থেকে যে টেক্সটটা আছে এই টেক্সটের উপর কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি এখানে এর কালারটা চেঞ্জ করার জন্য আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। কালারটা ধরুন আমি এখান থেকে টমেটো কালারটা দিয়ে দিচ্ছি, টমেটো কালারটা দিলাম এবং এটাকে সেভ করার পর আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখুন আমাদের এখানে একটা টেক্সট এসে গেছে এবং টেক্সটের কালার কিন্তু টমেটো হয়ে গেছে। এখন আমরা যদি এই টেক্সটার একটা সাইজ দিতে চাই, মানে ফন্ট সাইজ দিতে চাচ্ছি, লেখার সাইজ বড় ছোট করার জন্য আমাদেরকে অবশ্যই ফন্ট সাইজ যে প্রপার্টিটা আছে সেটা ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে ফন্ট SIZ দিলাম এবং এর ফন্ট সাইজটা আপনি কত দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। ধরুন আমি এখান থেকে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। 50 পিক্সেল জিনিসটা কি, আশা করি আপনারা এই বিষয়টা অলরেডি জেনে গেছেন। তো পিক্সেল দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা সেভ করলাম। সেভ করার পর আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখুন এর আউটপুটটা এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এখানে ঠিক একইভাবে ধরুন আমি আরেকটা এখানে পি ট্যাগ নিচ্ছি এবং এর ভিতরে লরেমের কিছু ট্যাগস নিলাম। নেওয়ার পর আমরা যদি এখান থেকে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, ধরুন আমি এখান থেকে ব্লু দিয়ে দিলাম এবং ব্লু দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে সেভ করলাম, মানে এর ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম পিটেকের ভিতরে এবং এখানে কালারটা ব্লু করে দিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারবেন। আপনি যদি এখানে গিয়ে যদি মাউসটা হওয়ার করেন এবং এর ভিতরে যে কোনো ধরনের কালার চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে Ctrl Z দিয়ে আবার আগের অবস্থায় চলে গেলাম, টমেটো কালারটাই থাকুক। তো এবার আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখান থেকে এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু সেই টেক্সটগুলো এসে গেছে এবং কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে। এবার এরও আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। তো আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। এর ফন্ট সাইজটা ধরুন আমি 30 পিক্সেল করে দিলাম। এবার এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন এর লেখার সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা কীভাবে কাজ করতেছে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টাইল ট্যাগটি কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য। স্টাইল অ্যাট্রিবিউট এবং স্টাইল ট্যাগ কিন্তু ঠিক একইভাবে কাজ করবে, কিন্তু লেখার ধরনটা একটু আলাদা। তো স্টাইল ট্যাগটি লেখার জন্য আমরা এই দেখুন এই যে এখানে হেড ট্যাগ যেটা আছে, এই হেড ট্যাগের ভিতরে গিয়ে আমরা লিখব STYL স্টাইল এবং ট্যাগটিকে ক্লোজ করে দিব। আমাদের ট্যাগটি একাল থেকে স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে ক্লোজ হয়েছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে ট্যাগগুলো কীভাবে লিখতে হয়। যেহেতু এখানে কিন্তু আমাদের এই স্টাইল যেটা আছে এটা কিন্তু আমাদের এখানে অ্যাট্রিবিউট সাধারণত আমরা যে কোনো ধরনের ট্যাগই লিখি, যে কোনো ধরনের ট্যাগই লিখি, সেটা হতে পারে H1 ট্যাগ, H2 ট্যাগ। সেই ট্যাগের ভিতরে যখন আপনারা যে সকল
অ্যাট্রিবিউট বা যে সকল জিনিসগুলো এই ট্যাগের ভিতরে ব্যবহার করা হয় তখন তাকে অ্যাট্রিবিউট বলা হয়। আবার যখন আপনি এই যে এইগুলোকে দেখবেন এগুলো কিন্তু সাধারণত ট্যাগ এবং এই ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়। এখানে স্টাইলটা একটা অ্যাট্রিবিউট আকারে ব্যবহার হচ্ছে, আর এখানে এই স্টাইলটা একটা ট্যাগ আকারে ব্যবহার হচ্ছে। এর জন্য আমরা এখান থেকে লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে আমরা এটাকে আটকিয়ে রেখেছি। তো এর ভিতরে আমরা যে কাজটা করব, এই যে এই সিএসএসগুলো আমরা এখান থেকে কাট করে নিলাম এবং এর ভিতরে নিয়ে আমরা যদি পেস্ট করে দিই, তারপর আমরা যদি এটাকে সেভ করি, আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। তো এবার আমরা যদি এখান থেকে এটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি এখান থেকে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন এর ওপর কিন্তু কোনো প্রকার সিএসএস অ্যাপ্লাই হয়নি। এর কারণ হচ্ছে আমরা যখন এই যে এই স্টাইল ট্যাগের ভিতরে যখন আমরা সিএসএসগুলো ব্যবহার করব, তখন কিন্তু আমাদেরকে বলে দিতে হবে যে এই সিএসএসগুলো কোন ট্যাগের ভিতরে অ্যাপ্লাই হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে। আমি এখান থেকে এটাকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু আমাদের H2 ট্যাগ। তো আমাদেরকে এখানে বলে দিতে হবে যে H2 ট্যাগের উপরে এটা অ্যাপ্লাই হবে। এবার H2 লেখার পর আমাদেরকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট এবং ক্লোজ করে দিতে হবে। অবশ্যই আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যে সকল সিএসএসগুলো লিখব সেই সিএসএসগুলো কিন্তু আমাদের এই ট্যাগের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমরা এখন থেকে এটা পেস্ট করে দিলাম, মানে আমরা এখানে যে সিএসএসগুলো লিখেছিলাম সেটা আমি এখান থেকে কাট করে নেওয়ার পর এখানে আবার পেস্ট করে দিলাম। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি ব্রাউজারকে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এটা কিন্তু আবার অ্যাপ্লাই হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যখন কোনো একটা স্টাইল ট্যাগের ভিতরে যখন কোনো স্টাইলগুলো লিখব বা সিএসএসগুলো লিখব, তখন কিন্তু আমাদেরকে বলে দিতে হবে যে এটা কোন ট্যাগের ভিতরে অ্যাপ্লাই হবে। না হলে কিন্তু আপনার প্রোগ্রামটি বুঝতে পারবে না, যে আপনার কোডগুলো কিন্তু বুঝতে পারবে না যে এখানে কোন সিএসএসগুলো কার উপর অ্যাপ্লাই হবে। এর জন্য অবশ্যই আপনাকে বলে দিতে হবে যে কোন সিএসএসগুলো কোন ট্যাগের উপর অ্যাপ্লাই হবে। এবার আমরা যে কাজটা করব, এখানে যে পি ট্যাগটা আছে এই পি ট্যাগের নিচে আমরা আরেকটা পি ট্যাগ নিচ্ছি। তো এখানে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগ নেওয়ার পর এখানে আবারও লরেমের কিছু ট্যাগস নিচ্ছি। লরেম লিখে যদি আপনি এখান থেকে এন্টার বাটন প্রেস করেন, তাহলে দেখবেন আপনার এখানে লরেমের কিছু ট্যাগস এখানে এসে যাবে। এবং এটাকে সেভ করার পর আমরা যে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এখানে আবার কিছু ট্যাগস এসেছে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ট্যাগসগুলোর উপর আমরা কিছু ডিজাইন প্রয়োগ করব। এর জন্য আমরা যে কাজটা করব, যেহেতু এটা একটা পি ট্যাগ, আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা বলবো পি ট্যাগ দিয়ে তারপর আমাদেরকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আপনি এক লাইনের মধ্যেও লেখেন তাহলে কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি এখান থেকে কালারগুলা অরেঞ্জ করে দেই, অরেঞ্জ করার পর আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি এখান থেকে রিফ্রেশ করে দিই, তাহলে দেখুন এটার কালার কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার যদি আমরা এখান থেকে ফন্ট সাইজটা যদি আমরা 20 পিক্সেল করে দেই এবং এটাকে যদি আমরা সেভ করি, সেভ করার পর যদি আমরা ব্রাউজারকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এর ফন্ট সাইজ কিন্তু 20 হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করে। তো এখানে আপনারা যদি একাধিক পরিমাণ স্পেস নেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। এটা আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি চাইলে এখান থেকে এগুলো সাজিয়ে নিতে পারেন। অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু এগুলো লিখতে হবে। আপনি চাইলে এক লাইনের মধ্যে লিখতে পারেন। এছাড়া আপনি চাইলে এখানে আরও অনেকগুলো ফাঁকা দিয়েও কিন্তু এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রতিটা কাজ করার পর আপনাকে অবশ্যই সেভ করতে হবে এবং সেভ করার পর ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করতে হবে। তারপর আপনারা এই আউটপুটগুলো দেখতে পারবেন। তো এইবার একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু এই যে এই পি ট্যাগের ওপর কিন্তু অ্যাপ্লাই করেছি আমাদের এই যে এই ডিজাইনগুলা, আর এই পি ট্যাগের ওপর আমরা এখানে ম্যানুয়ালি লিখে দিয়েছি বা ইনলাইন সিএসএসগুলো অ্যাপ্লাই করেছি। সিএসএস কিন্তু সাধারণত তিন ধরনের, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএসগুলো হচ্ছে আমরা যখন একটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে একটা লাইনের মধ্যে সিএসএসগুলো লিখব তখন তাকে ইনলাইন সিএসএস বলা হয়। আর এই যে আমরা স্টাইল ট্যাগের ভিতরে যখন কোনো সিএসএসগুলো লিখব তখন আমাদেরকে তখন এই সিএসএসগুলোকে বলা হবে ইন্টারনাল সিএসএস। আর আমরা যখন আলাদাভাবে একটা ফোল্ডার বা ফাইল তৈরি করব, ফাইলের মধ্যে যখন আমরা সিএসএসগুলো লিখব, সেই ফাইলের মধ্যে যখন আমরা সিএসএসগুলো লিখব সেই সিএসএসগুলোকে এক্সটার্নাল সিএসএস বলা হবে। মানে এই যে আমরা যেরকম একটা HTML ফাইল তৈরি করলাম, ঠিক একইভাবে আমরা আলাদাভাবে একটা CSS এর জন্য ফাইল লিখব, সেখানে শুধুমাত্র CSSগুলোই থাকবে। তো সেই ফাইলটাকে সাধারণত এক্সটার্নাল ফাইল বলা হয় বা এক্সটার্নাল CSS বলা হয়। আর এটাকে বলা হচ্ছে ইন্টারনাল। আর এই যে এটা হচ্ছে এখানে যে CSSগুলো ব্যবহার করেছে এটা হচ্ছে ইনলাইন CSS। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে CSS কতভাবে লেখা যায়।
এবার একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যদি এখান থেকে এই স্টাইল অ্যাট্রিবিউটে আমরা যদি এখান থেকে ডিলিট করে দেই, তাহলে যে কাজটা হবে দেখুন, এখানে যদি আমরা ডিলিট করার পর আমরা যদি এখান থেকে ব্রাউজারকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এখানে যেই স্টাইলগুলো ছিল সেগুলো কিন্তু এখানেও কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এর কারণ হচ্ছে দেখুন, আপনি যদি এই পি ট্যাগটার যদি আলাদা একটা সিএসএস দিতে চান এবং এই পি ট্যাগটার যদি আলাদা একটা ডিজাইন দিতে চান, মানে এই দুইটা পি ট্যাগের আলাদা আলাদা ডিজাইন থাকবে, তখন কিন্তু আপনাকে আইডি অথবা ক্লাস ব্যবহার করতে হবে। আইডি এবং ক্লাস কি, এই বিষয়টা নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী এবং আগে যে সকল ভিডিওগুলো আপলোড করছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সম্পূর্ণ কোর্সটি দেখে নেবেন। তো আমরা যদি এখানে এটার জন্য আলাদা একটা সিএসএস এবং এই পি ট্যাগটার জন্য আলাদা একটা সিএসএস ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে এখানে ক্লাস ব্যবহার করতে হবে। যেহেতু ক্লাস কি, কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা জানি না, এর জন্য আজকের ভিডিওতে আমরা ক্লাস সম্পর্কে জানবো না। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ক্লাস এবং আইডি নিয়ে আলোচনা করব। তো দেখুন আমরা কিন্তু পি ট্যাগ দিয়ে যখন আমরা এখানে স্টাইলগুলো দিলাম, এখন কিন্তু এই পি ট্যাগের উপর অ্যাপ্লাই হয়েছে এবং এই পি ট্যাগের উপর অ্যাপ্লাই হয়েছে। এমনকি আপনি যখন পরবর্তীতে যে সকল পি ট্যাগগুলো নেবেন, তখন কিন্তু তার উপরে কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন দেখুন, এটা সেভ করলাম, সেভ করার পর যদি আপনি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করেন, তাহলে দেখবেন এখানে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আবার যদি আপনি কোনো একটা পি ট্যাগের মধ্যে গিয়ে, বা যেমন ধরুন আমি এই পি ট্যাগটার মধ্যে গিয়ে আমি যদি স্টাইল দিয়ে কালারটা যদি আমি এখান থেকে ব্লু করে দিলাম, আপনি যখন কোনো একটা ট্যাগস বা কোনো একটা প্যারাগ্রাফ হতে পারে, সেটা কোনো ট্যাগ হতে পারে, সেখানে গিয়ে যদি আপনি ইনলাইন সিএসএস লিখে দেন বা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি কোনো একটা সিএসএস লিখে দেন, তাহলে কিন্তু এর প্রায়োরিটিটা কিন্তু অনেকটাই বেশি পাবে। মানে এইটা কিন্তু এর ওপর অ্যাপ্লাই হবে না। এখানে যেই সিএসএসগুলো লিখে দেবেন সেটা কিন্তু এর ওপর প্রয়োগ করা হবে। যেমন আমরা এটাকে এই যে এখানে স্টাইল অ্যাট্রিবিউট লিখে এখানে কালারটা ব্লু করে দিলাম। এবারে আমরা এটাকে সেভ করে যদি আমরা এখানে ব্রাউজারকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এটার কালারটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এই সিএসএসগুলোর তুলনায় এই সিএসএসটার প্রায়োরিটিটা কিন্তু বেশি পাবে। তো আমরা সাধারণত এই সিএসএসগুলো কিন্তু এখানে লিখব না। আমরা যেহেতু এখন HTML এর কাজ শিখতেছি, আমরা এখানে টুকটাক ডিজাইন করার জন্য আমরা এখানে এই স্টাইলগুলো ব্যবহার করতেছি, এখানে এই স্টাইলগুলো ব্যবহার করতেছি। আমরা সাধারণত আলাদাভাবে আরেকটা ফাইল তৈরি করব, যেমন HTML এর জন্য এই ফাইলটা তৈরি করলাম, ঠিক একইভাবে আমরা আলাদা আরেকটা CSS ফাইল তৈরি করব, সেখানে শুধুমাত্র CSSগুলোই লিখব। ঠিক একইভাবে দেখুন, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু এখানে একটা H2 ট্যাগ নিলাম। H2 ট্যাগের মধ্যে আমরা এই H2 ট্যাগের উপর কিন্তু আমরা এই CSSগুলো অ্যাপ্লাই করেছি। এখন আপনি যদি এই H2 ট্যাগের পর যদি আপনার কখনো H2 ট্যাগ নেওয়ার প্রয়োজন হয়, যদি আপনি নেন, তখন দেখবেন সেই H2 ট্যাগের ডিজাইনটাও কিন্তু এর ভিতরে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখান থেকে H2 এর 6টা ওয়ার্ডের একটা লরেম টেক্সট নিলাম, নেওয়ার পর এটাকে সেভ করার পর আমি যদি দেখুন এটা রিফ্রেশ হয়ে গেছে। তো এখানে দেখুন সেই ট্যাগসগুলো কিন্তু এখানে এখানে যে স্টাইলটা প্রয়োগ করা হয়েছে, এখানেও ঠিক একই স্টাইলটা প্রয়োগ করা হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনার উদ্দেশ্য হয় যে এক একটা ট্যাগের জন্য এক এক ধরনের সিএসএস ব্যবহার করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই আইডি অথবা ক্লাস ব্যবহার করতে হবে এবং তার মাধ্যমে স্পেসিফিকভাবে আপনাকে সিএসএসগুলো ব্যবহার করতে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে স্টাইল ট্যাগটি কীভাবে কাজ করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ক্লাস এবং আইডি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনার ভিডিওর নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তাহলে আমাদের চ্যানেলের সকল ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।